আমি যেটা দেখতে পাই যে আমাদের পাশের দেশ ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, এবং ওনার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার দুই পুত্র হলো বরুণ গান্ধী এবং রাজীব গান্ধী। আমি যদি পাশাপাশি এখানে বাংলাদেশের রাজনীতিতে দেখি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার পরবর্তীতে উত্তরাধিকার হিসেবে বেগম খালেদা জিয়া, এবং ওনার বেগম খালেদা জিয়ার যে দুই সন্তান আরাফাত রহমান কোকো এবং তারেক রহমান। আমরা আপনারা যদি একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভস নাইন, মানে হচ্ছে সময়ের এক ফোর অসময়ের 10 ফোরের সমান। এই স্টিচ ইন টাইম সেভস নাইন। জওহরলাল নেহেরুর পরে এরকম বর্ষিয়ান এবং অগ্নি একজন মানস কন্যা ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ওনাকে দীর্ঘ শাসনের সময় ওনার অর্জনই বেশি ছিল, তারপর উনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পক্ষান্তর আমি যদি দেখি যে বেগম খালেদা জিয়াকে যেভাবে তিলে তিলে বিভিন্নভাবে কথা আসছে, এগুলা প্রমাণিত না, বা আমার এখানে প্রমাণ করার কাজ না। আমি যেটা নিউজ সেটা তুলে ধরছি যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে এর বলে কথা হচ্ছে বা আছে। একইভাবে ইন্দিরা গান্ধীর যে পরবর্তী প্রজন্ম বরুণ গান্ধী, উনি একজন বিমানের একজন অফিসার ছিলেন। উনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, এবং ওনার বরুণ গান্ধীর স্ত্রীকে পরবর্তীতে আর রাজনীতিতে আসতে দেওয়া হয়নি। পক্ষান্তর আমরা দেখি যে আরাফাত রহমান কোকোকেও বিভিন্ন ধরনের নির্যাতন এবং অসুস্থতা এবং সুচিকিৎসার অভাবে উনি অল্প বয়সে জীবন হারিয়েছেন। ওনার স্ত্রী এখন আছেন বাংলাদেশে, কিন্তু উনি কোনো রাজনৈতিক অথবা সরকারের কোনো দায়িত্বে নাই। ওনার নাম হচ্ছে শর্মিলা রহমান। আর বর্তমানে রাজীব গান্ধী পরবর্তীতে ইন্দিরা গান্ধীর অনুপস্থিতিতে গণতান্ত্রিকভাবে যখন প্রধানমন্ত্রী হলেন, উনি নির্বাচনী প্রচারণায় বা জনসংযোগে গিয়ে উনি অপ্রত্যাশিতভাবে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। এখন আমি যে জিনিসটা আপনাদের সামনে আনতে চাই, এবং যে কথাটি বলেছে একটি প্রবাদ বাক্য, স্টিচ ইন টাইম সেভস নাইন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বিএনপির যে হাই কমান্ড তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন সেটা আমার কাজ না, জানারও কথা না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওনাকে রাজনীতির মাঠে নির্বাচনের পরবর্তীতে উনি একা নির্বাচনী মাঠে দৌড়িয়ে বিএনপিকে জয়ী করে বিএনপিকে ক্ষমতায় এনেছেন, এবং সঙ্গত কারণে উনি সরকারি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছেন। ওনাকে মাঠে ঘাটে যেভাবে পাঠানো হচ্ছে, ওনাকে প্রোটোকল ভেঙে যেভাবে অনেক সময় রাস্তায় নামিয়ে হাঁটিয়ে ওনার অফিস থেকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, ওনাকে হয়তো বোঝানো হয়েছে যে এইসব কাজগুলা জনপ্রিয়, এগুলা বাংলাদেশের মানুষ ভাইরাল হয়, মানুষ দেখে, এগুলা করলে পরে আপনার রাষ্ট্র পরিচালনা করতে আপনার সহজ হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশে এসএসএফ ছিল না, আমরা জানি, স্পেশাল সিকিউরিটি ফোর্স। স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠাতা হলো লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। উনি এসএসএফ প্রতিষ্ঠা করেছেন, এবং এরপর থেকে এসএসএফ খুব গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করছেন, নির্ভুলভাবে দায়িত্ব পালন করছেন। তথাপি একজন এমন একটি পরিবার, আমি যেটাকে ভারতের ওই গান্ধী পরিবারের সাথে কম্পেয়ার করলাম, যে সেখানে তারেক রহমান সাহেবকে এভাবে তার প্রোটোকল ভেঙে বিভিন্ন জায়গায় জনসমক্ষে, হ্যাঁ যাবে, একজন জনপ্রতিনিধি জনসমক্ষে যাবেন, কিন্তু আমি দেখি যে আমাদের বাংলাদেশের যারা বিএনপির হাইকমান্ড, ওনারা কিন্তু তেমন পাবলিক ডিলিংস করছেন না, ওনারা পাবলিকের কাছে যাচ্ছেন না, মন্ত্রীরা পাবলিকের কাছে যাচ্ছেন না, মন্ত্রীরা রাস্তায় নামছেন না। পশুর কোরবানি ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রীকেই নামতে হচ্ছে। ধর্ষণ হয়েছে সেখানে প্রধানমন্ত্রীকেই যেতে হচ্ছে। হাসপাতালে কেউ আহত হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীকেই যেতে হচ্ছে। সব কিছুতে প্রধানমন্ত্রীকেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং ওনাকে বারবার অকওয়ার্ড প্লেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি একটি ষড়যন্ত্রের
যেটি গান্ধী পরিবারের বিরুদ্ধে করা হয়েছে সেরকম একটি ষড়যন্ত্রের অংশ। কারণ বিএনপির যে পারিবারিক রাজনীতির কথা যে যাই বলুক, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক কেন্দ্রিক রাজনীতি প্রত্যেক দলেই আছে। জামাত ইসলামেরও এখন অনেক গুরুত্বপূর্ণ সংসদ আছে যারা তাদের ভূতপূর্ব নেতাদের সন্তান। জাতীয় পার্টিতেও আছে, বিএনপিতেও আছে, আওয়ামী লীগও আছে। সেটা নিয়ে যারা কথা বলে পরিবার রাজনীতি, এটা হচ্ছে একটা রাজনীতির স্ট্যান্ডবাজি। তাদের প্রত্যেকের দলেই, এমনকি যারা এমপি হয়নি তাদেরও ছেলে পেলে পরবর্তীতে দলের হাল হচ্ছে। জাগপার যে সভাপতি শফিউল আলম প্রধান, তো ওনার ছেলেই তো এখন জাগপা চালাচ্ছে, নাকি অন্য কেউ জাগপা চালাতে পারছে বলুন? তো যাই হোক, কিন্তু আমি যেটা চাই, আমি বাংলাদেশে আর কোনো রাজনৈতিক মেসাকা দেখতে চাই না। আমরা আর কোনো রাজনৈতিক নেতাকে, জনগণের নেতাকে নিরাপত্তা শঙ্কার মধ্যে বা জীবনের ঝুঁকির মধ্যে দেখতে চাই না। প্রিয় দর্শক, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এই জিনিসটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যে মন্ত্রণালয়ের সচিব, প্রথমে সচিব সেটা অ্যাড্রেস করবে, ওই মন্ত্রণালয়ের সমস্যা সচিব যদি সামাল দিতে না পারে, সেটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়, এটা ডিএমপির কমিশনার অ্যাড্রেস করবে, ডিআইজি রেঞ্জের ডিআইজি অ্যাড্রেস করবে। যখন সেটা এর চেয়ে বড় কিছু, তখন সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন। কিন্তু আমরা যেটা একই জিনিস, আমরা একই পদ্ধতি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা ছোটখাটো সমস্যাও তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার কাছে চলে যেত, হাসিনা ওইটাতে হাত দিতে হতো, হাসিনা ওইটা নিয়ে কথা বলতে হতো, তারপরে গিয়ে সমস্যা সমাধান হতো। এই যে ক্ষমতার কেন্দ্রীভূতিকরণ, এই ক্ষমতার কেন্দ্রীভূতিকরণই ক্ষমতাচ্যুতির কারণ আওয়ামী লীগ সরকারের। সো বিএনপির হাইকমান্ড, বিজ্ঞ হাইকমান্ডগণ, ওনারা কি দেখতে পাচ্ছেন ওনাদের ভবিষ্যতে আমি জানি না, তবে আমি দেখতে পাচ্ছি যে অশনি সংকেত এবং একটি নেতৃত্ব শূন্য করার মতো একটা এখানে বিশাল একটা পায়তারা হচ্ছে। আমি প্রথমে বলেছি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অন্তর্ধান দিবস, উনি এই দিনে শহীদ হয়েছেন। আমি বিশ্বাস করি এটা দলীয় এবং একটা প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে আসলে হত্যা করা হয়েছে বিদেশি এবং দেশি সহযোগিতায়, যে কারণে সেটার বিচার এখনো বিএনপি করতে পারেনি। কারণ করতে গেলে অনেকেরই এখানে অনেকে ধরা খাবে, সেটা সহজ বাংলায় বলতে হয়। তো আপনি এই সার্বিক বিষয়টি এবং এই যে যা কিছু আমি এটার উপর আপনি যদি একটি আলোকপাত করেন, এরপর আমরা আমাদের অনুষ্ঠানে জবনিকে টানবো। প্রিয় দর্শক, আপনি বলুন ডক্টর তফাদার নূর সাহেব। জি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অনেক কিছু পয়েন্ট নিয়ে আসছেন 15-20 থেকে আপনি ইন্ডিয়ার রাজনীতিবিদ নেহরু, রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী যারা আছে সবার কথা উল্লেখ করছেন। সাথে সাথে নিয়ে আসছেন আমাদের এক্স প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান এবং তার ফ্যামিলি। বর্তমান শাসক ভারে আছেন বাংলাদেশের গত 2 মাস যাবৎ, 2 মাস বা 2.5 মাস, 3 মাস। তবে খুব সুন্দর যুক্তিতর্ক এর পিছনে কি আছে সবকিছু তুলে ধরছেন। ব্যাখ্যা বলি, আমি রাজনীতিবিদ না ভাইজান, আমি রাজনৈতিক কথাবার্তা জানি না, বলতেও পারবো না। তবে আমি এটা মনে করব, প্রত্যেকটা সিটির পুলিশ কমিশনার আছেন, প্রত্যেকটা সিটির মেয়র বা শাসনকর্তা আছেন, এই কাজগুলো তাদের। তারা যদি না পারে তারা রিজাইন করবে বা চলে যাবে। রাষ্ট্র ক্ষমতায় যে আছে সে ক্লিনিং এর কাজ করতে হবে, তা কেন? তাহলে আপনাকে আমি এই চেয়ারে বসে রাখছি কেন? হাওয়া খাওয়ার জন্য? আপনাকে শাসনকর্তা বানিয়ে রাখছি ঢাকার সিটির, চিটাগাং সিটির, সিলেট সিটির, রাজশাহী সিটির, খুলনা সিটির, বরিশাল সিটির। আপনি কি হাওয়া খাওয়ার জন্য? বলুন। এবং প্রত্যেকটা বিভাগীয় পুলিশ কমিশনার আছেন, তারা কি করেন? এই কাজগুলো তাদের, প্রধানমন্ত্রীর নয়। প্রধানমন্ত্রী এই সমস্ত কাজ করলে তার সম্মান
জনগণের কাছে সম্মান হয়তোবা বাড়তে পারে, বাট তার সেফটি নেট আমাদের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন, জনগণের প্রয়োজন, সেটা দেখতে হবে। বিএনপির ভিতরে যারা আছে এরা হলো মূর্খ, অপদার্থ। আমি সরি টু মাই ল্যাঙ্গুয়েজ। আপনি বলুন, আপনি বলুন। আজকে এই কথাগুলো বলা উচিত নয়। যারা আছেন টুপি মাথায় দেন, লম্বা টুপি মাথায় দেন আর গোল টুপি মাথায় দেন। আপনারা কে আমরা জানি, সংক্ষেপে বলে দিলাম আপনাকে, আপনি বুঝে নিয়েন। আপনি বিস্তারিত বলুন, জনগণ জানার দরকার আছে। জনগণ তো সবকিছু অনেক সময় তাদের চোখের সামনে তুলে ধরতে হয়। আপনি একজন মিডিয়া কর্মী, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আপনি সেটা বলুন প্লিজ। রাষ্ট্রের দায়ভার এবং যার উপরে আল্লাহর তরফ থেকে আসছে তাকে সেফটি নেট দেওয়া আমাদের সবার কর্তব্য। পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে, আমি ক্যান্টনমেন্টে যাচ্ছি না, এখন জনগণের সরকার, জনগণ তাকে সেফটি নেট দিবে এবং জনগণের ট্যাক্স পেয়ারের পয়সায় প্রত্যেকটি ডিপার্টমেন্ট চলে। আপনার রেমিটেন্সের দ্বারা প্রত্যেকটি ডিপার্টমেন্ট চলে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কনস্টিটিউশনের ভার দেওয়া হয় না, সে হলো আরেকটি অপদার্থ। তার কাজ না করে, তার কাজটা সে না করে, সে অপদার্থের মতো কাজ করে। সে যাই হোক না কেন, উচিত কথায় আমি আর আপনি ছাড়বো না। জনগণ তো তাকে অলরেডি ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে, সব যেখানে যাচ্ছে, মাঠে নামতে পারছে না তো, কারণ জন্য। সে কোন সরকারের, কার হয়ে কাজ করে? কয়েকজন মন্ত্রিসভায় আছেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ডলীর সাথে ওনারা জড়িত। রাষ্ট্রে যখন কোনো বড় ধরনের বিশৃঙ্খলা হয়, আইন শৃঙ্খলা অবনতি হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, সচিব, প্রতিমন্ত্রী, মন্ত্রীরা সংবাদ সম্মেলন করে, প্রেস ব্রিফিং করে। আপনি কি এরকম কিছু দেখেছেন এখন পর্যন্ত? দেখুন, ওনারা প্রেসের সামনে আসে কথা বলার মতো যোগ্য নয়, এক কথাই শেষ। একজন আছে রাষ্ট্রের ধারবার কনস্টিটিউশন মনে হয় যে ওনার মাথার উপরে, উনি আইন শৃঙ্খলা, ওনাকে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা দেখার জন্য, ওনাকে এবং ওনার পরিবারকে বিভিন্ন জায়গায় হাইলাইট করার জন্য না, এবং পজিশন দেওয়ার জন্য না। আপনি বুঝে নিয়েন কথা কি বলছি। তবে রাষ্ট্র এবং জনগণ সব কিছু, এবং রেমিটেন্স যোদ্ধারা সব কিছু দেখছে। রেমিটেন্স যোদ্ধারা অপদার্থ নয়, ওনারা যা ভাবছেন তা নয়। আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।